আপনারাও যদি বর্ষার সময় ঘাটশিলাতে ঘুরতে আসেন, ধারাগিরি ওয়াটারফলসে একবার স্নান করবেন। জলের গর্জনটা খালি শুনুন। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। ঘাটশিলাতে ঘুরতে এসে ট্রাই করছি সাউথ ইন্ডিয়ান খাবার। গালুডি ড্যামের ওপরে সুবর্ণরেখা নদীর ভয়ঙ্কর রূপ দেখুন এই বর্ষার সময়। বর্ষার দিনে যখন আকাশে নামে ঘন মেঘ আর পথ ভিজে যায় অচেনা বৃষ্টিতে, এমনই একটা দিনে ছাতা হাতে পা বাড়িয়েছিলাম এক অন্যরকম ঘাটশিলা ভ্রমণে, যেখানে রয়েছে রাতমোহনার ধারার শব্দ, গালুডি ড্যামের জলে সুবর্ণরেখা নদীর প্রাণের জোয়ার, আর দুয়ারসিনের গভীর অরণ্যে বুনো প্রাণের পদচিহ্ন। এই জার্নিতে হাতিয়ার ময়ূরের চলার শাল সেগুনের জঙ্গল পেরিয়ে পায়ে হেঁটে মেঠো রাস্তা দিয়ে এগিয়ে গিয়েছিলাম কাদামাখা পাহাড় আর ঝর্ণার টানে। আকাশ কালো হয়ে ওঠা ধারাগিরির জলপ্রপাতের গর্জন মিশেছিল বুরুডি লেকের নিস্তব্ধতায়। এই একদিনের সফর হয়তো অনেকের কাছেই শুধু একটা ভ্রমণ বলে মনে হবে, কিন্তু আমার কাছে একটা অনুভব। চলুন এবার সেই গল্প শোনাই আপনাদেরও। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে দেখা হয়ে গেল আবার একটা নতুন ভিডিওতে। বেশ অনেকদিন পর বাড়ি থেকে আজকে বেরোচ্ছি, আর আজকে আমি চললাম বাঙালির সেই প্রিয় ডেস্টিনেশন ঘাটশিলাতে। ঘাটশিলা জায়গাটা কিন্তু একদমই পুরনো, কিন্তু আজকে আমি যেই জায়গাতে যাব সেই জায়গাগুলো আমার কাছে একদম নতুন। কারণ এর আগের বার ঘাটশিলাতে যখন আমি গিয়েছিলাম তখন আমি যেই জায়গায় ভিজিট করেছি, এইবারে চেষ্টা থাকবে যে সেই জায়গাগুলো ছেড়ে নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার। আর আমি এখন দাঁড়িয়েছি আমার প্রিয় রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে। আমি আজকে ধরবো হাওড়া থেকে ছেড়ে যাওয়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে যায় সকাল 6টা বেজে 20 মিনিটে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং ঘাটশিলাতে গিয়ে পৌঁছয় সকাল 9টা বেজে 1 মিনিটে। আমার ভ্রমণ শুরু হওয়ার কথা ছিল হাওড়া জংশন থেকে সকাল 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে, কিন্তু ঘুম থেকে উঠে পাঁশকুড়া স্টেশনে এসে দাঁড়িয়ে বুঝলাম হাওড়া স্টেশনে পৌঁছানো আমার পক্ষে আজকে একদমই সম্ভব নয়। ঘুম থেকে উঠে খুব সকালে হাওড়া থেকে ট্রেন ধরাটা অনেকেরই সমস্যা হয়, কারণবশতই প্ল্যান চেঞ্জ করলাম এবং এই ট্রেনের পরবর্তী স্টপেজ খড়গপুর জংশন থেকেই এই ট্রেন ধরবো ঠিক করলাম। আগে থেকে যেহেতু টিকিট বুক করা ছিল, সেই জন্য সিট নিয়ে কোনো সমস্যা হবে না এটা আগে থেকে জানা ছিল। তাই পাঁশকুড়া থেকে হাওড়া খড়গপুর লোকাল ট্রেন ধরে রওনা হয়ে গেলাম খড়গপুর জংশনের উদ্দেশ্যে। যাদের বাড়ি হাওড়া থেকে খড়গপুরের মাঝামাঝি তারা চাইলে খড়গপুর থেকেই এই ট্রেনটা ধরতে পারেন, আর যাদের হাওড়ার কাছে তারা খুব সহজে হাওড়া থেকে ধরতে পারবেন। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলোতে করে ঘাটশিলাতে খুব ইজিলি পৌঁছানো সম্ভব। পাশে আমি স্ক্রিনে কিছু নাম্বার আর টাইমিং দিয়ে দিলাম। কিন্তু একদিনের ট্রিপে ঘাটশিলাতে পৌঁছে সারাদিন কাভার করে আবার ওই দিনে ফিরতে হলে তাহলে সবথেকে বেস্ট অপশন হাওড়া থেকে সকাল 6টা 20 ছেড়ে যাওয়া এই বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এখন ঘড়ি কাটায় 7টা বেজে 31 মিনিট। এখন এসে পৌঁছালাম খড়গপুর জংশনে 2A নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের যে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সেটা দেবে 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, সেটা মোবাইল অ্যাপে দেখাচ্ছে। যাই হোক, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আর এইটা নিয়ে আমার ঘাটশিলাতে তৃতীয়বার আমি ট্রিপ করছি। এর আগের বার যখন গিয়েছিলাম প্রায় নেই করে 1 বছরের উপরে হয়ে গেছে। তো জায়গাটাকে আজকে একদম আলাদাভাবে নতুনভাবে চিনব। এখানে এই ট্রেনের রাইড টাইম ছিল 7টা বেজে 53 মিনিটে, কিন্তু তার জায়গায় বেশ ভালো পরিমাণে লেট করছে। আর এখানে কোচ পজিশন দিয়ে দিয়েছে। আজকে আমি যেই কোচে করে জার্নি করছি সেটা হচ্ছে 2S সিট D4। শেষমেশ রওনা হয়ে গেলাম খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে সবুজ পাহাড়ের দেশ ঘাটশিলার উদ্দেশ্যে। ট্রেন যখন তার গতিপথ ধরল তখন ঘড়ি কাটায় সকাল 8টা বেজে 26 মিনিট। খড়গপুর থেকে ঘাটশিলার মাঝে এই ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র একটা স্টেশনে, সেটা হলো ঝাড়গ্রাম, যেখানে পৌঁছবার সময় সকাল 8টা বেজে 24 মিনিটে। এই খড়গপুর থেকে ঝাড়গ্রামের আগে পথের দুপাশে পড়বে সারি সারি শাল সেগুনের ঘন সবুজ জঙ্গল, যার মধ্যে পড়বে জয়নগর ফরেস্টও। ট্রেন লেটে চলায় ঝাড়গ্রাম থেকে যখন ক্রস করলাম তখন ঘড়িতে বাজে সকাল 9টা। তারপর আমাদের বাংলার সীমানা পেরিয়ে নজরে আসতে শুরু করলো সবার প্রিয় পরিচিত ঘাটশিলার কিছু পাহাড়ের শ্রেণী। सुनो सावन की कहानी पुरानी, गली मोहल्लों में बजती वीरानी,
सरोड के तारों से खींचती है यादें। এখন ঘড়ি কাটায় 9টা বেজে 39 মিনিট আর ফাইনালি ঘাটশিলার 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামিয়ে দিয়ে ট্রেন তার চলে যাচ্ছে এখন তার শেষ গন্তব্যের দিকে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের ওই প্রান্তে বেরোবো, মানে বাইরের সাইডে। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের অটো। এখানে আস্তে আস্তে আমি ফোন করে দিয়েছি একটা দাদাকে, কারণ এর আগে যখন 1 বছর আগে আমি ঘাটশিলাতে যখন ঘুরতে এসেছিলাম তখন এক দাদার অটোতে করে আমি ঘুরেছিলাম, তো খুব সুন্দর করে গাইড করে দেয়, মানে ওই দাদা হচ্ছে এখানে লোকাল। তো সেই জন্য আর কিছু ঝামেলা করিনি, ট্রেনে আস্তে আস্তেই ফোন করে দিয়েছি সকালে, দাদা অলরেডি বাইরে রেডি। 2 নম্বরের প্ল্যাটফর্মের পাশে এরকম একটা ওভারব্রিজ আছে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আবার এগিয়ে আসলাম অনেকটা দূর, তারপর একটা গেট, এই যে দেখছেন এই জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসছি। আর এটাই হলো এখানে অটো স্ট্যান্ড। অটো ইউনিয়নের যত অটো আছে সব এই জায়গা থেকে সব ছাড়ে। এর বাইরে রয়েছে 4 হুইলারের স্ট্যান্ড, ওখান থেকে সব 4 চাকাগুলো সব ছেড়ে যায় পেছনের দিক থেকে। পাশেই এখানে দুটো বড় বড় বোর্ড লাগানো আছে, দেখতে পাবেন। এই জায়গাতে ঘাটশিলার কোন কোন জায়গা আছে ঘোরার জন্য, মানে দর্শনীয় স্থান যেগুলো, কোন জায়গায় যেতে হলে কত টাকা করে প্রাইস নেওয়া হয়, এখানে কত করে প্যাকেজ, মানে আপনারা এখানে প্যাকেজ বানিয়েও যেতে পারেন। এটা হচ্ছে 1500 প্যাকেজ, এই দুটো জিনিসের জন্য এখানে 1200 করে প্যাকেজ। তাছাড়া এখানে আরও অনেকগুলো পয়েন্ট আছে ঘোরার জন্য, এখানে প্রচুর জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে একটা একটা করে জায়গা চুজ করে, মানে নিজেদের মতো করে আপনারা প্যাকেজ বানাতে পারেন। তার জন্য কত খরচ পড়বে সেটা ইউনিয়নে এখানে এসে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। আর তাছাড়াও প্রত্যেকটা জায়গার প্রাইস দেওয়া রয়েছে। আর আপনারা এখানে এসে যদি হোটেল খোঁজেন তারও অপশন রয়েছে, দেখুন প্রচুর। এখানে অনেক হোটেলের নাম প্লাস এখানে অনেক কিছু দেওয়া রয়েছে, তার সাথে কত করে প্রাইস ছেড়ে দিয়ে আসার জন্য সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা স্টেশন ছেড়ে এখন রওনা হয়ে গেলাম আজকে আমাদের ঘাটশিলা সাইট সিনের জন্য। আর আজকে আমরা এই দাদার অটো নিয়েছি, তার পেছনে অনেকগুলো কারণ আছে। এই অটোতে সাউন্ড এফেক্ট একটু কম, অন্যান্য অটোতে কী হয় প্রচণ্ড সাউন্ড হয়, প্রচণ্ড, মানে ঘোরার থেকে শব্দ বেশি। আর দাদা এখানে যেহেতু লোকাল, এখানে সমস্ত জায়গাগুলো না খুব সুন্দর করে ঘোরায়, আর তার সাথে গাইড করে দেয় কোনটা কী জায়গা, কোথায় কী আছে, কি দেখবেন আপনারা, সমস্ত কিছু। আজকে আমরা সকালে খাওয়া দাওয়া করার জন্য এইরকম একটা জায়গাতে দাঁড়িয়েছি। আর আজকে যেই জায়গাতে খাচ্ছি এই জায়গায় কিন্তু আগেরবারে যখন ঘুরতে এসেছিলাম তখন কিন্তু খাইনি। আমাদের দাদা বলছে এই জায়গার খাবার নাকি সব থেকে ভালো এখানের মধ্যে। আপনারা যদি ঘাটশিলাতে ঘুরতে এসে সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া পছন্দ করেন তাহলে বলবো এই জায়গাতে খান, কারণ এই যে দাদা আছে এই দাদার হচ্ছে বাড়ি সাউথ ইন্ডিয়াতে, মানে সাউথ ইন্ডিয়ান মানুষই। আর এখানে ইডলি ছাড়া ধোসা আরও অনেক কিছু পাওয়া যায়, এখানে উপমা পাওয়া যায়। ঘাটশিলাতে ঘুরতে এসে ট্রাই করছি সাউথ ইন্ডিয়ান খাবার। প্লেটের সাইজও যেমন বড়, তার সাথে 3টে ইডলি দিয়েছি, এক একটা ইডলির সাইজ ঠিক এতটা, মানে আমার মুখ কাভার হয়ে যাবে, এত বড় বড় সাইজের ইডলি। মনে হচ্ছে না এটা ঝাড়খণ্ডে খাচ্ছি। খাবারের স্বাদ দারুণ। মাত্র 20 টাকা করে নিচ্ছে। এই জিনিসটা অন্য জায়গাতে কোথাও পাওয়া যায় না। যেহেতু উনি হচ্ছে সাউথ ইন্ডিয়ান মানুষ সেই জন্য কম দামে হয়তো দিচ্ছে। এটা আমাদের বাঙালি হলে তো। আর এখন আমরা যেই জায়গা দিয়ে ক্রস করছি পাশে রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডের, এইটা হচ্ছে হেড অফিস খুব সম্ভব। ঠিক এই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঘাটশিলার সব থেকে বড় বড় যে পাহাড়ের চূড়া সেইগুলো। এখন আমরা ক্রস করছি সুবর্ণরেখা নদী। এখন সুবর্ণরেখা নদীতে জলের পরিমাণটা দেখুন, মারাত্মক পরিমাণে জল। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হয় প্রায় এখানে। আর এই জল দেখে আরেকটা জিনিস বুঝতে পারছি, এখানে যে ঝর্ণাগুলো আছে না, রাতমোহনা হোক কিংবা ধারাগিরির যে একটা ওয়াটারফলস আছে, যেই জায়গাতে আগেরবারে যখন ঘুরতে এসেছিলাম তখন জল দেখতে পাইনি, সেই জায়গাতেও জলের পরিমাণ বেশ ভালো পরিমাণেই থাকবে। এখন আমরা প্রথমে চলে আসলাম রাতমোহনাতে। রাতমোহনার দূরত্ব খুব একটা বেশি নয়, পেছনে আমাদের অটো দাঁড়িয়ে আছে। এই অটো স্ট্যান্ডের সামনে এই জায়গাতে জল চলে আসছিল, মানে ভাবুন কত পরিমাণে জলটা এখানে বেড়েছিল। নদী সেই নিচে দেখা যাচ্ছে, ওই নদীর জল কিছুদিন আগে ছিল এই জায়গাতে। ওই যে দূরের যে পুলটা দেখতে পাচ্ছেন, ওই পুলের উপর দিয়ে আমরা এই জাস্ট আসলাম, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। আর এই জায়গা থেকে ডান দিকে চলে গেলে একটা রয়েছে ছোট্টখাটো একটা ঝর্ণা, মানে ভাইরা খুব সম্ভব এখানে ছিপ নিয়ে মাছ টাছ ধরছে। আর এখানে জলের লেভেল দেখুন কতটা পর্যন্ত বেড়ে গেছে। এই যে দেখছেন এই ভাঙা রাস্তাটা, এই রাস্তা দিয়ে বেশ কিছুটা আগে যাওয়া যেত পায়ে হেঁটে, কিন্তু এখন আর সেই উপায় নেই। কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, জলের গর্জনটা খালি শুনুন। এই জায়গাতে অন্যান্য সময় আসলে একটাই জলের ধারা লক্ষ্য করতে পারা যায়, মানে এখানে যে ঝর্ণাটা আছে। তো এখন দেখছি এই বর্ষার জন্য এখানে তিনটা ধারা দেখতে পাচ্ছি। এই একটা ধারা এই দিক দিয়ে বয়ে চলেছে, একটা এখানে মাঝখানে, আর একটা শেষের দিকে। আর এখানে জাল নিয়ে অনেক দাদা আছে এখানে মাছ টাছ ধরছে এখনের এই সময়। এখন ঝর্ণার সামনে যেতে হলে এই রকম জলের ওপরে ছোট ছোট পাথরগুলো আছে, এগুলো দিয়ে ডিঙিয়ে যেতে হয়।
जब तू हर लम्हा था खूबसूरत तेरे बिना हर सुबह है उदासी से भरी मेरा दिल বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি। বছরে অন্যান্য সময় আসলে কেমন লাগতো সেটা জানা নেই আমার। আর তার সাথে এরকম ছোট ছোট কিছু ডিঙি নৌকোগুলো আছে। আর এই যে রাস্তাটা, এই জায়গাটা এখনের এই সময় আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা যাই বলুন, আপনারা আগে হয়তো এই জায়গাতে এসেছেন অনেকে, এই জায়গা দিয়ে হয়তো অনেকে হয়তো হেঁটে হয়তো গিয়েছেন, কিন্তু এখন এই বর্ষার সময় এই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে প্রায় বললে চলে। এখানে এত পরিমাণে ট্যুরিস্ট আসতে শুরু করেছে। এখন ঘড়িতে সময় সকাল 10:57, মানে 11টা বাজেনি এখনও। সারা বছর যখনই আসবেন জল কম বেশি এখানে দেখতেই পাবেন। রাতমোহনা ঝর্ণাটা যেটা দেখিয়েছিলাম তার ফ্রন্ট সাইডে এরকম একটা মন্দির আছে এখানে। এইটা একটা কালী মন্দির, কালীমাতা মন্দির, বেশ সুন্দর মন্দিরের ভেতরটা। এই হচ্ছে মা কালী স্বয়ং বিরাজ করছে একদম এই মন্দিরের ভেতর। মানে এক কথায় এক জায়গায় ঝর্ণা, তার সাথে মন্দির, নদী, সব কিছু আছে। এই ঘাটশিলাতে যদি এখানে কোথাও থাকতে চান তাহলে দেখুন এখানে রাতমোহনার সামনে একটা রাতমোহনা ইন বলে একটা রিসর্ট আছে। ফোন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে, নোট করে নিন যদি এই জায়গায় থাকতে চান। একদম এই যে নদী আছে, নদীর একদম পাশাপাশি। আর এই জায়গার লোকেশনটা কত সুন্দর দেখুন। এখান থেকে দেখা মিলছে পুরো ঘাটশিলা শহরের পুরো পাহাড়ের রেঞ্জ। বাম দিকে রয়েছে একটা নালা। এইসব পাহাড়ি জায়গায় ঘুরতে আসলে কিছু জিনিস থাক আর নেই থাক, সারি সারি খেজুর গাছের দেখা, এগুলো প্রায় সব জায়গাতেই মেলে, একমাত্র আমাদের নর্থ বেঙ্গল বাদ দিয়ে। तेरे बिना दिल है वीरान खाली खाली हर एक अरमान तेरा इंतजार अब बस ये जिंदगी मुझे ले चल वापस तेरी। প্রথমে যখন স্টেশন দিয়ে বাইরে বেরিয়েছিলাম তখন কিন্তু হালকা হালকা গরম লাগছিল। ভেবেছিলাম হয়তো আজকে ছাতা কাজে লাগবে, কিন্তু আজকে ছাতা কাজে লাগবে মনে হচ্ছে একটু অন্য কারণে। এখন ওয়েদার দেখতে পাচ্ছেন চারিদিক মেঘলা, আর তার সাথে শুরু হয়েছে হালকা হালকা 2-1 পশলা করে বৃষ্টি। মানে এর থেকে ভালো ওয়েদার আমার মনে হয় এই ঘাটশিলাতে ঘুরতে আসার জন্য আর হয় না। বাড়ি থেকে আসার আগে বৃষ্টির ওয়েদার আমি চেক করে আসিনি, একটা কনফিউশনে ছিলাম। যেহেতু বর্ষাকাল সেই জন্য সঙ্গে রেনকোট এবং ছাতা দুটোই হচ্ছে আমি ক্যারি করি যে কোনো জায়গাতে আমি ঘুরতে যাই না কেন। আর বিশেষ করে পাহাড়ে ঘুরতে গেলে তো এই জিনিসগুলো মাস্ট লাগবেই লাগবে। এখন আমরা চলে এসেছি প্রায় গালুড়ি ড্যামের সামনাসামনি। এরকম হালকা 2-1 পশলা বৃষ্টি, এর জন্য ছাতাই ঠিক আছে। চলুন সামনের দিকে এখন এগোনো যাক। এখানে যত মানুষ সব ঘুরতে আসছিল সবাই দাঁড়িয়ে আছে। এইদিকে একটা জায়গা আছে দাঁড়িয়ে রেস্ট করার জন্য, মনে হয় ছাতাকেও নিয়ে আসেনি। গালুড়ি ড্যামের ওপরে সুবর্ণরেখা নদীর ভয়ঙ্কর রূপ দেখুন এই বর্ষার সময়। প্রায় 3টের মতো গেট খোলা রয়েছে এখানে, আর সেই জায়গা দিয়ে মারাত্মক লেভেলে এত পরিমাণে জল প্রচণ্ড তীব্র আওয়াজের সাথে এই দিকে সব ঝরে পড়ছে। এই জায়গার প্রকৃতি সত্যি বলছি খুবই সুন্দর লাগছে এই বর্ষার সময়। আর এখানে সব দাদারা আছে, এখানে এই ড্যামের জলে মাছ ধরছে। লোকাল মাছ এখানে নদীর বাটা কত করে? একই দাম। এখানে ঘুরতে এসে যদি আপনারা লোকাল মাছ খেতে চান নিজেরা কিনে নিয়ে গিয়ে এখান থেকে, তাহলে কিনে নিয়ে যেতে পারেন এই বর্ষার সময় যদি ঘুরতে আসেন তবে। এরপর বেশ কিছুটা সময় পায়ে হেঁটে এই গালুড়ি ড্যামের ওপর দিয়ে আশপাশটা ঘুরে অটোতে করে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। তার সাথে পেছনে ফেলে আসলাম এই ড্যামের ওপর থেকে দেখতে পাওয়া ঘাটশিলার সিদ্ধেশ্বরী হিলটপকে। এখান থেকে আমাদের গন্তব্য দুয়ারসিনী হিল এবং ফরেস্ট। এই গালুড়ি থেকে পৌঁছতে যার সময় লাগতে পারে 30 মিনিটের কাছাকাছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা চলতে লাগলাম এক গ্রাম্য পরিবেশের ফাঁকা মাঠের ওপর দিয়ে। দূর থেকে ভেসে আসছিল পাহাড়ের চূড়াগুলো, তার সাথে পাশ দিয়ে পেছনের দিকে সরে যাচ্ছিল নাম না জানা এই রাস্তা, জঙ্গল, গাছগাছের ঝোপের সঙ্গে পেছনের স্মৃতিগুলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের অটো টার্ন নিল বাম দিকে একটা ছোট্ট জঙ্গলি রাস্তা ধরে। দুয়ারসিনী যাওয়ার আগে আমরা দেখে নেব দুয়ারসিনী পাহাড়ের সৌন্দর্যের আসল ভিউ পয়েন্ট, যার নাম সাতগুরুম ব্রিজ। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে আমাদের অটো দাঁড় করিয়েছে। ডুয়ারসিনী আমি প্রথমবার এসেছি সেই জন্য একটু বেশি এক্সাইটেড। আর তার সাথে প্রচুর পরিমাণে জল। নিচে একটা নদী দেখতে পাচ্ছেন, এই নদীর নাম সাতগুরুম নদী। মানে এই নদীটা অনেকগুলো হচ্ছে বাঁক নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে বাঁকে বাঁকে এসেছে, যার জন্য এরকম নাম দিয়েছে। নিচে একটা ছোট্ট মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, খুব সম্ভব কোনো আদিবাসী সম্প্রদায়ের মন্দির হতে পারে। আর আমরা এখন যাব এই দিকে। এই জায়গাতে দাঁড়ানোর কারণ এই যে লোকেশনটা, এইটা হচ্ছে এখানের ভিউ পয়েন্ট, ডুয়ারসিনীর একটা ভিউ পয়েন্ট। চারিদিকে সবুজই সবুজ,
আর তার সাথে এখন যেহেতু বর্ষা, তো এইরকম কিছু জায়গাতে রাস্তা এবড়ো খেবড়ো, তার সাথে জল জমা, কিন্তু এটা কোনো সমস্যা নয়। আসল ব্যাপারটা হচ্ছে যে এই জায়গার যে সৌন্দর্য, এটাই হচ্ছে আসল আমাদের গন্তব্য, যার জন্য এখানে হচ্ছে আসা আমাদের। এই নদীটা একদম, এই যে পুল আছে, পুলের ওই দিক থেকে আসছে, পাহাড়ের দিক থেকে, এই পুলের নিচে দিয়ে এই দিক দিয়ে বয়ে একদম সমতলে গিয়ে মিশেছে। এই সব জায়গার বিষয়ে আমার কোনো আইডিয়াও ছিল না। আমাদের যে দাদা আছে, যে আমাদের নিয়ে আসছে, বললো নাকি ডুয়ার্সিনিটা মানে ভালো অপশন আর কি এই বর্ষার সময়। তারপর আগের বারে মনে আছে আপনাদের আমি দেখিয়েছিলাম ধারাগিরি বলে একটা জায়গা আছে, বাসাডারে একটা সুন্দর একটা ছোট্ট আদিবাসীদের পাহাড়ি গ্রাম, তার পাশে একটা ঝর্ণা। তো সেই ঝর্ণাতে বলছে নাকি এখন প্রচণ্ড পরিমাণে জল আছে। আচ্ছা দাদা, কেউ যদি কন্ট্যাক্ট করে যদি আসে, কেউ যদি বলে তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু এখানের মানে লোকাল মানে এখনের মানে যেগুলো হচ্ছে, হ্যাঁ ছবিগুলো, ছবিটুকু সব কিছু পাঠিয়ে দেবেন। কেমন ওয়েদার, কোথায় জল আছে, কোথায় কি দেখবেন, সব কিছু একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আপনারা দেখে আর সেই হিসাবে আপনারা একটা প্যাকেজ বানিয়ে নেবেন। তাহলে চলুন এখান থেকে আমরা এখন ডুয়ার্সিনির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের সামনের ডেস্টিনেশনের দিকে। আর রাস্তায় কী কী জিনিস আছে যেতে যেতে সব কিছু দেখাবো আপনাদের। তো এখনের এই জায়গাটা ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করেই দিই। এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঝখানে, মানে মাঝখানে বলতে বোঝা যাচ্ছে এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড, এই যে দেখছেন ব্যানার আছে, আর ঠিক এই দিকটা আমাদের পশ্চিমবঙ্গ। এখান থেকে আপনারা যদি উপরে যদি লক্ষ্য করেন না, এখানে দেখতে পাবেন পুরুলিয়া এখান থেকে 76 কিলোমিটার, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর ঠিক এই দিকটা, এই দিক থেকে গালুডি মানে যেই জায়গা থেকে আমরা আসছি, আমরা প্রায় 16 কিলোমিটারের মতো চলে আসছি। এখান থেকে ঘাটশিলা 28 কিলোমিটার, জামশেদপুর 52 কিলোমিটার। ছোট্ট একটা জিনিস না শেয়ার করলেও চলতো, কিন্তু ভাবলাম একবার করে দিই। কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ডের সীমানা পার করে চলে আসছি পশ্চিমবাংলার মধ্যে, ভাবা যায়। পাশে এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ডুয়ার্সিনির মন্দির। তো এই ডুয়ার্সিনি মাতা মন্দিরের পেছন দিকেই একটা রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট রাস্তাটা। তো এইদিকে রয়েছে সাতগুরুব নদী, মানে যে নদীটা দেখালাম ওই ডুয়ার্সিনির ওই যে ওপরের যে ব্রিজটা থেকে, তো সেই নদীটাতে আপনারা এই জায়গাতে এসে নামতে পারবেন। আর যেহেতু আমরা এখন পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছি, যত বৃষ্টি হচ্ছে না, মানে পাহাড়ি অঞ্চলে যত বৃষ্টি হয়, সমস্ত জলগুলো এই ধরনের পাহাড়ি নদী দিয়ে সব পার হয়ে আমাদের সমতলে গিয়ে সব পৌঁছয়। এটাই হলো ডুয়ার্সিনির বর্ষার সাতগুরুব নদী। কত জলধারা দেখুন বয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে, তার সাথে কিছু মানুষ স্নান করছে এইদিকে। এইটা একটা পাহাড়ি নদী, পাহাড়ি জলের স্রোত দেখতে পাচ্ছেন এই জায়গাতে। বড় বড় পাথর আছে কিন্তু এর নিচে, অন্যান্য সময় আসলে পাথরগুলো দেখতে পাবেন আপনারা, কিন্তু এখন যেহেতু জল বেশি রয়েছে সেই জন্য এখানে পাথরগুলো সব ঢেকে গেছে। এখানে আশেপাশে বেশ কিন্তু অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, ছোট ছোট সব স্টলগুলো এখানে ভরা। আর তার সাথে দেখুন এখানে জঙ্গলে ডান দিকে একটা হাট বসে, মানে শনিবারকে শনিবার বসে, সপ্তাহে একদিন। এটা হচ্ছে এখানে মানুষজন বলে শনিবারের হাট। আর ঠিক এই জায়গা থেকে বাম পাশে লক্ষ্য করলে এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাবেন। এই হোটেলটা যখন ওপেনিং হয়েছিল, মাওবাদীরা নাকি বোমা বিস্ফোরণ করে এই হোটেলের মধ্যে। দেখুন হোটেলের অবস্থা কি হয়েছে, চারিদিক পুরো ভগ্ন অবস্থায়, দেখলে মনে হবে এই বুঝি ভেঙে পড়ে যাবে মাথার ওপর। তো এই জায়গাগুলো এখন বর্তমানে ট্যুরিস্টদের জন্য, যারা এখানে ঘুরতে আসছে তাদের একটা দেখার জায়গা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এইটা হচ্ছে এই নদীর ওপর তৈরি হওয়া একটা পুরাতন পুল, কিন্তু পুলের কন্ডিশন এখনও বেশ ভালোই রয়েছে। ভেতরটা আমি ভালোভাবে দেখাচ্ছি না, তার একটাই কারণ আপনাদেরকে বলে দিই, এখানে এখন মহুয়া বিক্রি হচ্ছে। মানে ওই যে মহুয়া গাছের যে ফল আছে, যেটা থেকে ওই যে মহুয়া তৈরি করা হয়, রস মানে নেশা করার জন্য, তো সেই জিনিসটা এখানে বিক্রি হচ্ছে। অটোতে ওঠার আগে এখানের কিছু লোকাল ফুড আমরা ট্রাই করছি। এখানে শালপাতার মোড়া এরকম বাটিতে করে এইরকম ছোট ছোট সব তেলে ভাজার মতো জিনিস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কি একটা বললো, এর নামটা কি বলছো দাদা? এটা তো মালপোয়া, এটা গুলগুলা। গুলগুলাটা আমি খেয়েছি, আমাদের ওখানে গ্রামেও তৈরি হয়। আর এটা হচ্ছে মালপোয়া, তার সাথে মিষ্টি মিষ্টি হালকা। আর তার সাথে নিয়েছি 1 কাপ গরম চা। এরপর আমরা আবারও প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের সীমানা ছেড়ে ঝাড়খণ্ডের দিকে। মিনিট কয়েক আসার পর পাহাড়ের ভিউ যেখানে একটু কম হয়েছে, সেখান থেকে বাম দিকে আমরা প্রবেশ করলাম এক অজানা জঙ্গলের রাস্তা ধরে। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর, বিশেষ করে তাদের জন্য যারা এই পথ সম্পর্কে একদমই অজ্ঞাত। এই গভীর জঙ্গল খুবই দীর্ঘ। এই জঙ্গলি রাস্তা একদম শেষ হয়েছে ধারাগিরি পার হয়ে বুরুড়ি লেকের সামনে গিয়ে। এই রাস্তা কেন ভয়ঙ্কর বলছি, তার পেছনে কারণ আছে। এই পুরো জঙ্গল জুড়ে রয়েছে হাতিদের বাস, তার সাথে জঙ্গলের বাকি জীবেদেরও দেখতে পাওয়া যায়। এখানে শোনা যায় কখনো কখনো পুরো হাতির পাল এইসব রাস্তা দিয়ে যাওয়া আসা করে। একমাত্র
এখানের পাহাড়ি জনজাতি ছাড়া এইসব এলাকায় মানুষের দেখা পাওয়া যায় না বললেই চলে। অ্যানিমেল ফটোগ্রাফারদের জন্য এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অ্যাডভেঞ্চারাস ফরেস্ট। এই জঙ্গল কোথাও কোথাও এতটাই ঘন, সূর্যের আলো ঠিক করে মাটিতে পর্যন্ত পড়ে না। এখন আমরা যে জায়গা দিয়ে ক্রস করছি এইটা হচ্ছে শাল সেগুনের ফরেস্ট। শালগাছ যদি দেখতে হয়, এই যে ধারাগিরির দিকে এই যে যাওয়ার রোডটা আছে না, এই রোডটা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। চারিদিকে যত গাছ দেখতে পাচ্ছেন সব হচ্ছে শাল সেগুনের গাছ। শাল সেগুন ছাড়া অন্যান্য গাছপালা এখানে খুব কমই রয়েছে। আর তার সাথে এইটা হচ্ছে যে এলিফ্যান্ট জোন। কেন বলছি, এই রাস্তা এইসব জঙ্গলে প্রচুর হাতির দেখা পাওয়া যায়, যার জন্য এই রাস্তাতে ট্যুরিস্ট এবং এখানের যে গাড়ি আছে না, যারা এখানে সব সাইট সিনের জন্য ঘুরতে নিয়ে আসে, সেই সব গাড়িগুলো কিন্তু খুব কমই আসে এইসব জায়গাতে। এগুলো যারা একমাত্র রিকোয়েস্ট করে তাদের রিকোয়েস্টে এইসব জায়গাতে ঘোরানো হয়। কিন্তু এখানকার নেচার এবং ল্যান্ডস্কেপ অদ্ভুত সুন্দর। আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা অবশ্যই এইসব জায়গাতে ঘুরতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যারা নেচার ফটোগ্রাফি করেন না তাদেরকে এই জায়গা অবশ্যই আকৃষ্ট করবে। এখানে বিভিন্ন প্রকার পাখিদের দেখা পাওয়া যায়, হাতির দেখা পাওয়া যায়, তার সাথে এখানে বন্য প্রাণী যেগুলো সব আছে, ময়ূর টয়ূর, এগুলো তো কমন জিনিস, সেগুলো তো এইসব জায়গাতে থাকবেই, সেটা আমি বলি কিংবা নাই বলি। এখানে বেশ কিছু সরু সরু সব রাস্তা আছে যেগুলো নেমে গেছে এই নিচের দিকে। নিচে আছে কিছু পাহাড়ি আদিবাসীদের ছোট্ট ছোট্ট গ্রাম, এই জঙ্গলে গাছপালার ফাঁক দিয়ে যেগুলো লক্ষ্য করা যায় হালকা হালকা। এখানে নেচারটা দেখুন। এখন আমরা চলে এসেছি ধারাগিরির সামনে। ওপরে ওই জায়গাতে আমাদের অটো দাঁড়িয়ে আছে, তার সাথে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে একটু যেতে হবে, সেই জন্য ছাতা ব্যাগ দুটোই নিয়ে নিয়েছি সঙ্গে। এর আগেও এই জায়গাতে আমি দুবার চলে এসেছি। আর এখানে দেখবেন প্রচুর কিন্তু কুসুম ফলের গাছ, তার সাথে এই মহুয়া ফলের গাছ, অনেক গাছ পাবেন দেখতে এখানে। আর এই জায়গার সৌন্দর্যটা দেখুন কত সুন্দর। এখানে রয়েছে পাহাড়ি একটা ছোট্ট নদী। অন্যান্য সময় যারা এই জায়গাতে এসেছেন, এই জায়গায় কিন্তু জল দেখতে পাওয়া যায় না, কিন্তু এখন এই ভরা বর্ষার সময় এখানে দেখুন বেশ ভালো পরিমাণে জল রয়েছে। এই পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। তাছাড়া ওখানে একটা পুলের মতো আছে দেখছেন, ছোট্ট একটা কাঠের পুল, নতুন বানানো, মানে এখানে গ্রামে যারা থাকে না এখানকার মানুষজন এটা বানিয়েছে। একটু সাবধানে দেখে যেতে হয় এই জায়গা দিয়ে। একটা সরু রাস্তা চলে গেছে ধারাগিরি ওয়াটারফলসের দিকে। আর এই যে পুরো যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা ছোট্ট গ্রাম যার নাম বাসাডেরা। সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে আমাদের সাথে, যে এই রাস্তা আমাদেরকে দেখিয়ে নিয়ে চলেছে। রাস্তা আমাদের চেনা, কিন্তু এখানের বাচ্চারা এদের কাজ কর্ম বলতে এইগুলোই। যারা ট্যুরিস্ট এখানে আসে ঘুরতে তাদের উপরেই ভরসা। যা পায় 50 টাকা 100 টাকা, ওতেই ওদের মোটামুটি একটা খরচ একটা বের হয়ে যায়। তো এই জায়গাতে এই জন্য আমি যতবার এসেছি রাস্তা জানা সত্ত্বেও এরকম ছোট্ট ছোট্ট সব গাইডগুলোকে এখান থেকে নিয়ে যাই, যারা এই গ্রামে থাকে, গ্রামের সব ছোট্ট ছোট্ট শিশুগুলো। তো ওরাও একটু মজা পায়, কিছু খরচাও আছে যেগুলো ওদের বার হয়ে যায় এইসব জায়গা থেকে। আর এইসব জায়গাতে তো সেই রকম হিউজ পরিমাণে মানুষজন তো আসে না, খুব কম আসে। আর এখানে আপনারা যারা ঘুরতে আসেন তাদেরকে অবশ্যই বলবো, এরকম ছোট্ট ছোট্ট শিশুগুলো আছে এখানে, তাদের একটু হেল্প করুন, সঙ্গে একটু নিয়ে যান, পারলে নিজেদের সাধ্য মতো কিছু দিয়ে যান এখানে। রাস্তায় যেতে যেতে পাশে এখানে একটা ছোট্ট দোকান আছে, যেখানে চা মুড়ি বিস্কিট জলখাবার এইসব পাওয়া যায়। পাশ দিয়ে একটা পাহাড়ি ছোট্ট নালা বয়ে যাচ্ছে, এই ধরনের পাথর আছে, তার সাথে জলের বেশ ভালোই বেগ আছে। এই জায়গাতে যখন আগে যখন এসেছিলাম এখানে জল কেন কিছুই ছিল না এখানে। এই বর্ষার সময় জায়গাটা দেখুন কত সুন্দর। এই জায়গাতে এখন আসতে হলে এইরকম জলের উপর দিয়ে পাথর দেওয়া আছে কিছু, এই পাথরগুলো ডিঙিয়ে আসতে হয়। বেশ পরিষ্কার স্বচ্ছ জল। এই জলের সোর্স হচ্ছে ধারাগিরি ফলস, যেখানে আমরা আজকে যেতে চলেছি। জায়গাটা দেখুন কত সুন্দর, বর্ষায় চারিদিকে সব পাথর সব ভিজে রয়েছে। আর এই জায়গাতে কত সুন্দর দেখুন, সব হলুদ রঙের প্রজাপতিরা সব খেলা করছে, কি সুন্দর লাগছে দেখুন। এই রাস্তা ধরে ফলসের যত সামনের দিকে এগিয়ে চলেছি, জায়গার প্রকৃতি দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে। এই ধরনের বড় বড় সব গাছ, তার ফাঁক দিয়ে ওপরে আকাশকে দেখা খুবই মুশকিল। চারিদিকে এইরকম এবড়ো খেবড়ো পাথর পড়ে আছে, আর এইরকম জায়গাতে পা দিয়ে দিয়েই এগোতে হয়। আর এই পাথরগুলো কিন্তু একটু পিছল টাইপের। আপনারা যারা মেয়েরা ভিডিওটা দেখছেন তাদের বলবো, এই জায়গাতে আসলে ওই যে হিল তোলা জুতো আছে, ওই জুতোটা একটু অ্যাভয়েড করবেন। এই জায়গাতে অলরেডি অনেক ট্যুরিস্ট এখানে স্নান করছে,
তো আমরাও এখানে একটু স্নান টান করবো, একটু এনজয় করব। এই দেখুন ধারাগিরি ওয়াটারফলস। দাদারা কোথা থেকে আসছেন? আমরা টাটা। টাটা থেকে? হ্যাঁ, লোকাল। লোকাল এখানে ঝাড়খণ্ড ব্লগার। এর আগে যখন এসেছিলাম এইরকম দৃশ্য কিন্তু একবারের জন্য দেখতে পাইনি। একটু নিরাশ হচ্ছি না, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে দেখছেন স্নান করার জন্য সুন্দর ব্যবস্থা আছে, এখানে কোনো রিস্ক নেই স্নান করতে গেলে। আর পাশে এখানে একটা মন্দির ছিল, ছোট্ট একটা মন্দির, যে মন্দিরটা এখন আর নেই, খুব সম্ভব এইসব পাথর চাপা পড়ে হয়তো ভেঙে গেছে। এক মানুষ চাপা পড়ে, দু মানুষ। আপনারাও যদি বর্ষার সময় ঘাটশিলাতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার বলবো এই ধারাগিরি ওয়াটারফলসে একবার স্নান করবেন। বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। এই সময় যত বেলা বাড়ছে অনেকেই কিন্তু এই জায়গাতে ঘুরতে আসছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন কত মানুষ জমে গেছে এরই মধ্যে, মানে আমরা ভালো সময় স্নানটা করে নিয়েছি এখানে। এখন আমি চলে আসলাম ঘাটশিলার সব থেকে পপুলার, সব থেকে জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে বুরুডি লেকের সামনে। প্রচুর দোকান আছে এখানে খাওয়ার জন্য, অসংখ্য হোটেল, এখানে গাড়ি পার্কিংয়ের ফ্যাসিলিটি রয়েছে। যেমন আমরা অটোতে করে এসেছি, অটো আমাদের ওখানে পার্ক করেছি, বাকি 4 চাকাগুলো এই জায়গায় পার্ক করছে, সব দেখতে পাচ্ছেন। অল্প একটু এগিয়েই এই জায়গা দিয়ে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, একদম বুরুডি লেকের সামনে পর্যন্ত যাওয়া যায়। এখানে এখন বেশ কিছু দোকান খুলে গেছে। গ্रुप में आए हो? हाँ, ग्रुप में है। तो घाटशिला कैसा लग रहा है? घाटशिला बहुत बढ़िया। डैम सबसे जबरदस्त है, बहुत अच्छा डैम है, शांति है, माहौल है, बहुत अच्छा बना हुआ है यहाँ। এই হচ্ছে বুরুডি লেকের ঘাট। এরকম ছোট্ট একটা দেখুন ভাসমান এরকম রেস্ট করা আছে, এখান থেকে সব নৌকোগুলো সব ছাড়া হয়। চারিদিকে এখন জলই জল, আর দূরের দিকে পাহাড়গুলো এখন হচ্ছে জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, এত জল এখানে। এর আগে যখন ঘুরতে এসেছিলাম এখানে, তখন জল ছিল অনেকটা নিচে, অনেকটা পায়ে হেঁটে নিচে যেতে হতো, আর সেই সময় এখানে স্পিড বোর্ডে রাইড করানো হতো। তো এখন দেখছি এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, আর নিচে এই জায়গায় ছিল একটা কাউন্টার যেখান থেকে টিকিট নিতে হতো 100 টাকা করে। কম করে 5-6 জন হলে এখান থেকে বোট ছাড়বে। আর বোটের প্রাইসিংটা যে জিজ্ঞেস করবো, নিচে কেউ নেই আপাতত। বেশ মেঘলা দেখতে পাচ্ছেন ওয়েদার, তার সাথে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর আমাদের হাতে একদমই সময় নেই। এখান থেকে দেখি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম আমরা চলে যাবো এরপরে স্টেশনে। এখন ঘড়ি কাঁটায় বাজে বিকেল 4:02, আর আমরা এখানে এসেছিলাম একদিনের জন্য। যেহেতু এখানে থাকার প্ল্যান নেই, সেই জন্য বিকেলের যে ট্রেন আছে সেই ট্রেন ধরেই কিন্তু আমাদেরকে ফিরতে হবে। আর এখানে খাবারের হোটেলে কিছু খাবারের প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিই। দেশি চিকেন থালি, মানে দেশি মুরগি যদি খেতে চান তার সাথে থালি, তাহলে 250 টাকা করে পড়বে একটা থালির। ফিশ থালি যদি নেওয়া হয় 120 টাকা করে পড়বে, তার সাথে সবজি, ডাল, আলু ভাজা যেগুলো থাকে সেগুলো সব আছে। এগ থালি রয়েছে 100 টাকা করে, ভেজ থালি 70 টাকা করে এখানে। আর নিচের যে নর্মাল চিকেন থালি সেটা হচ্ছে 170 টাকা, মানে নর্মাল যে চিকেন। আর তার সাথে আলাদা করে যদি চিকেন নেওয়া হয় তার জন্য 1 প্লেট 100 টাকা করে এখানে 4 পিস করে দেবে। তার সাথে মাছ, অমলেট সব কিছুই পাওয়া যায় এখানে। 4টে বাজে এখন, চারিদিকে পাহাড়ের ডোবাগুলো এখন সব কুয়াশায় হালকা হালকা করে সব ঢেকে যেতে শুরু করেছে। আমি এখানে নিয়েছি 120 টাকার ফিশ থালি। এখানে কী কী দিয়েছে দেখুন, একটা সয়াবিন, পটল, আলু দিয়ে একটা মিক্স সবজি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে স্যালাড হিসাবে পেঁয়াজ আছে, তার সাথে লেবু আছে, ডালটা ভাতের মধ্যে দিয়েছে, আর এখানে রয়েছে একটা রুই মাছ, রুই মাছের পিস, বেশ মোটাই আছে, প্রচণ্ড গরম। হ্যাঁ, ভালো থাকবেন। খাবার দাবারের স্বাদ ভালোই আছে, কিন্তু ভাতের চালটা একটু মোটা। এইরকম জায়গাতে এটাই যে পাওয়া যাচ্ছে না, এটাই ভাগ্যের, তাও আবার এত বেলাতে। গোগ্রাসে খাওয়া দাওয়া করছি, আর তার মধ্যে অবস্থা দেখুন, বুরুডির পাহাড়ের একদম ওপর থেকে মেঘ দেখুন পুরো কালো হয়ে গেছে, চারিদিক পুরো কালো কালো। এই বৃষ্টি যদি একবার নামে তাহলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার নিচে থামবার নয়। তো এখন এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে হবে। এখান থেকে স্টেশনে পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের কাছাকাছি। सुनो सावन की कहानी पुरानी, गली मोहल्लों में बजती वीरानी, सरोड के तारों से खींचती है यादें, रिमझिम है साथ मेरे खोई पर खाई।
সবার শেষে যেইটা না দেখালে এই ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে, সেইটা হচ্ছে এখানে থাকার বাসস্থান। কারণ সবাই তো একদিনের জন্য ঘুরতে আসে না, কেউ চায় এই জায়গাতে এসে একটা দিন রাতে স্টে করবেন। তো তাদের জন্য একটা অপশন দেখুন, স্টেশন থেকে 500 মিটার দূরে, এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেল হচ্ছে হলিডে প্যালেস। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এই ফোন নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আপনারা যদি চান যে ঘাটশিলাতে ঘুরতে এসে একটা রাত আপনারা স্টে করবেন, তাহলে এখানে আপনারা হোটেল কিন্তু বুকিং করে নিতে পারেন ফোন করে। মাত্র 600-700 টাকা থেকে শুরু হচ্ছে এবং 1200 টাকা থেকে শেষ হচ্ছে। এটা এখনের সিজনের জন্য বলছি, আর এটা পিক সিজনে একটু বেড়ে যায়। তাহলে চলুন, ছোট্ট একটা ইনফরমেশন আমার মনে হলো এটা কিন্তু দেওয়া দরকার ভিডিওর মধ্যে, সেই জন্য দিয়ে দিলাম। ফাইনালি এখন পৌঁছে গেছি ঘাটশিলা রেলওয়ে স্টেশনে। আর এখানেই হচ্ছে আজকে আমার একদিনের ঘোরার গল্প শেষ। কিন্তু তার আগে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেই প্রশ্নে আসি এইবার। এখানে আমার আজকে যতগুলো জায়গা ঘুরে দেখালাম আপনাদের, এই জায়গাগুলো ঘুরতে খরচ কত হয়েছে? দাদা তোমার নামটা বলে দাও সবার আগে। আমার নাম হলো মুজফ্ফর। গালুডি ড্যাম, রাতমোহনা, দুয়ারসেনি, ধারাগিরি, বুরুডি জঙ্গলটা ঘুরে নিয়ে পুরোটা 2000 টাকা 2200 টাকার মতন খরচ পড়বে। আচ্ছা, 2022। আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে কোনো ডিসকাউন্ট হবে? ডিসকাউন্ট হবে, 200-300 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। কারণ দাদার সঙ্গে এটা নিয়ে আমি 3বার এখানে হচ্ছে সাইট সিন করছি। এর আগের বার আমি যখন এসেছিলাম 1 বছর আগে, তখন আমি 2বার ঘুরেছি। আর দাদা খুবই ফ্রেন্ডলি, খুবই মানে গাইড করে, প্রত্যেকটা জায়গায় একদম গাইড করে সঙ্গে নিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। দাদা ভিডিও দেখে যারা আসবে না, যতটা পারবেন একটু গাইড করে দেওয়ার চেষ্টা করবেন। একদম একদম নিজে আমি চলে যাবো গাইডে। আর কেউ যদি ফোন করে লাইভ আপডেট, যেটা কিছু মানে ছবি কিংবা ভিডিও যদি পাঠিয়ে দেন না, হোয়াটসঅ্যাপে সমস্ত পাঠিয়ে দেবো ডিটেলস। এতে মানুষের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত পাঠিয়ে দেবো। রুমের নিয়েও যদি যোগাযোগ করে সেটাও আপনি ডিসকাউন্ট, আমি 100-200 টাকা ওটাও করে দেওয়া হবে। তাহলে এখান থেকে সবাইকে টাটা বাই বাই। এরপরে আমি ধরবো ইস্পাত এক্সপ্রেস। ওই ট্রেনটা এখান থেকে দুপুরে ছাড়ে, কিন্তু ট্রেনটা লেটে চলায়। ট্রেনটা সন্ধ্যের এই একটু আগে, মানে 5টা থেকে 5:30টার মধ্যে ট্রেনটা হচ্ছে প্রবেশ করবে এখানে স্টেশনে। তো ওটা ধরে ফিরছি আজকে আমি আমরা বাড়ি। কোনো প্রশ্ন থাকলে সেগুলোও কিন্তু জিজ্ঞেস করতে পারেন আপনারা কমেন্টে, কিংবা আমাকে ফেসবুকের মেসেঞ্জারেও কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে দাদা আসলাম। আরেকটা ছোট্ট ইনফরমেশান, আপনারা সন্ধ্যে 5:32 হাওড়া জনশতাব্দী যে এক্সপ্রেস আছে, সেই ট্রেনটাও কিন্তু ধরতে পারেন। কিন্তু ওই ট্রেনে কোনো জেনারেল সিট নেই, সেই জন্য আগে থেকে বুকিং অবশ্যই জরুরি। ওতে সিসি প্লাস তার সাথে সেকেন্ড সিটিং আছে। তো আপনারা আগে থেকে টিকিট যদি করে নেন 2-3 দিন আগে থেকে, তাহলে সব থেকে ভালো হয় আপনাদের। তাহলে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাইকে টাটা।